মাননীয় স্পিকার, আমি সকালে একটা প্রোগ্রামে ছিলাম, আসছি। আমি মাননীয় চিফ হুইপকে বলেছি যে আমাকে 3টার পরে দেন। আমি একটা শারীরিকভাবে সকালে ওল্ড টাউনের ভাওয়ানি একাডেমি স্কুলের একটা প্রোগ্রাম ছিল। ধন্যবাদ। জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 4, সময় 8 মিনিট। কি বলবো? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তবে আসলে আমাদেরকে যদি আগে থেকে একটু অবহিত করা হয় তাহলে হয়তো আমাদের বক্তব্য দিয়ে একটু সুবিধা হয়। যেহেতু এটা বাজেট, এখানে একটা এমনিতে একটা বক্তব্য সরকার একটা অনেক পরিসংখ্যান, অনেক তথ্যের বিষয় আছে। যাক, তারপরেও যে আমাদের আপনি আহ্বান করেছেন, আপনি সহজ দিয়েছেন, এই জন্য আপনার প্রতি সম্মান রেখে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তবে আমি আমাদের চিফ হুইপদেরকে অনুরোধ করব, আগামীতে যেন যাদেরকে বক্তব্য দিবেন, যাদেরকে বক্তব্য অনুরোধ করবেন, তাদেরকে যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে তারা সেভাবে একটা প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে পারে। আমি আশা করি ভবিষ্যতের ব্যর্থ ঘটবে না। মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাই যে আমরা উত্তরাধিকার সূত্রে সেই একটা ফ্যাসিবাদী সরকারের ব্যাংক লুট থেকে শুরু করে একবারে দুর্নীতির কারণে অর্থনীতিকে যেখানে একবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এক কথা বলতে গেলে একটা ফৌজদারস্থ অর্থনীতির উপর দাঁড়িয়ে মাত্র 4 মাসের একটি সরকার আজকে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দেশগতের সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে দৃষ্টি রেখে যে একটা বাজেট প্রস্তাব করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আসলে কথা আসে যে আজকে আমাদের বাজেটের আকার নিয়ে কথা, যে অনেক বড় আকারের বাজেট হয়েছে। বাজেটের রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন, এই রাজস্ব আদায় হবে কি না, বাজেটের ঘাটতি প্রশ্ন, এত বড় ঘাটতি কীভাবে পূরণ করা হবে, এবং অনেকে বলে থাকেন এই বাজেট নাকি বাস্তবায়ন হবে না। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথায় স্মরণ করে দিতে চাই যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার মতো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর 72-73 সালে যদিও বাজেটটা খুব ছোটো আকারে ছিল, কিন্তু বাজেটটার মধ্যে অনেক ভালো প্রবৃদ্ধি ছিল, 9% প্রবৃদ্ধি ছিল। কিন্তু 74-75-এর দুর্নীতির কারণে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতির কারণে, একটা লুটের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কারণে সেই দিন সারা দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়েছিল। আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। একজন সামরিক প্রশাসক হিসাবে জিয়া রহমান 76-77 সালে একটা বাজেট দিয়েছিলেন। সেই বাজেটের পরিমাণটা তৎকালীন সময়ের সহ একটু বড় আকারে ছিল। তখন প্রশ্নটি ছিল, টাকা পাবেন কোথায়? এত বড় বাজেট পাস করা সম্ভব নয়। তখন জিয়া রহমান সাহেব বলেছিলেন একটি কথা, মানি ইজ নো প্রবলেম। এবং জিয়া রহমান তার জীবদ্দশায় এবং পরবর্তী পর্যায়ে উনি দেখিয়ে দিয়েছেন, উনি যখন সেই সাইফুর রহমান যখন লাস্ট বাজেট দেয়, তখন সেই বাজেটের প্রবৃদ্ধি ছিল প্রায় 7 পয়েন্ট কত। অতএব আমরা মনে করি, এবং উনি এই যে RMG, এই যে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট, আজকে যে কথাগুলো আসছে তার উপরে যে অর্থনীতিবিদ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতি ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন সেদিন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্য আমি আমার বাজেট বক্তব্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঠিক একইভাবে আজকেও আমি বলতে চাই, আপনারা যে সংখ্যা প্রকাশ করছেন এত অর্থ কোত্থেকে আসবে, আমার বিশ্বাস তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী এই অর্থের যোগান অবশ্যই করতে পারবেন। এবং অর্থ যোগানের জন্য সবচেয়ে বড় সম্ভাবনার দিক হলো, আমরা যদি NBR-কে পুনর্গঠন করে, আমরা যদি সত্যিকারের কর ব্যবস্থাকে যদি আধুনিকরণ করে, আমরা যদি সেখানে সিস্টেম লসকে কমিয়ে, আমি মনে করি যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি যেখানে আমাদের 6 লক্ষ কত হাজার টাকা রাজস্ব আদায় ধরা হয়েছে, সেখানে আমার মনে হয় আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। তবে আমাদেরকে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা।
বিশেষ করে আমাদের সাধারণ মানুষ নয়, অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, বড় কোম্পানি আছে, যারা তাদের কর নির্ধারণের সময় তারা সঠিকভাবে করটার হিসাব নিকাশ দেয় না, কর্তৃপক্ষ সঠিকভাবে হিসাব নেয় না, যার জন্য যে কর তাদের উপর আরোপিত হওয়া উচিত সেই কর অনেক সময় আরোপিত হয় না। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়ের দিকে দৃষ্টি দেন এবং যদি এই করের এই ব্যাপারটাকে যদি একটু ভালোভাবে যদি একটু স্বচ্ছতা আনতে পারেন, জবাবদিহিতা আনতে পারেন এবং যদি এখানটা রিফর্ম করেন, আমার কেন জানি বিশ্বাস আমাদের যে টার্গেট রাজস্ব আদায়ের আমার বিশ্বাস তার চেয়ে বেশি হয়তো আদায় হতে পারে এবং এটা সম্ভব। দ্বিতীয়ত আমি আরেকটি বিষয় বলি যে আমরা আজকে দেখি যে আমাদের এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের গত বছর দেখলাম এই মুহূর্ত পর্যন্ত 1 মাস আগে 1 মাস পরে শেষ হবে, 11 মাস নাকি 48.সাম এটা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এখন অর্ধেকের বাস্তবায়ন হয়। কিন্তু হয়তো জুলাই মাসকে কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট মাস হয়তো কেন্দ্র করে দেখা যাবে যে অনেক দূরে আমরা এগিয়েছি। আমার মনে হয় অর্থনীতির প্রবণতা একটা দুর্নীতির একটা এখানে প্রবণতা সৃষ্টি করে এবং এটাকে একটা দুর্নীতিবাজ এখানে সুবিধা নেয়। এই জন্য আমি অনুরোধ করবো ফাইন্যান্সিয়াল ইয়ারটা, ফিসক্যাল ইয়ারটা এইভাবে জুন জুলাই না করে আগামী থেকে জানুয়ারি ডিসেম্বর করা যায় কিনা, যদি এভাবে করা যায় এবং আমাদের প্রতি মুহূর্তে প্রতি 3 মাস অন্তর 6 মাস অন্তর যদি আমাদের এই বাজেট নিয়ে যদি বসে যদি এবং রাজস্ব আদায় নিয়ে যদি এটা একটা যদি আলোচনা করি, যে একটা অবস্থা পার্লামেন্টে যদি কোনো ব্যবস্থা থাকে 6 মাস অন্তর একটা পার্লামেন্টের ব্রিফ দেওয়ার, তাহলে আমার মনে হয় অনেকটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে এবং আমরা এই বাজেট দিয়েই আমরা আমাদের আজকে যে আশঙ্কা আমাদের মধ্যে এটা বাস্তবায়ন হবে কিনা, আমার মনে হয় আশঙ্কা থাকবে না, আমি মনে করি বাস্তবায়ন হবে। আরেকটা বিষয় আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হলো যে আমরা লক্ষ্য করি আমাদের অর্থমন্ত্রী কদিন আগেই এই মাননীয় স্পিকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী কদিন আগে বলেছেন যে প্রায় অনেকগুলো প্রকল্প নাকি বিগত সরকার আমলে নেওয়া হয়েছে, যেগুলো ওনার জন্য একটি বিরাট বোঝা। আমি মনে করি সেই অভিজ্ঞতার আলোকে আগামী দিনে আমরা এখানে সবাই আমাদের এলাকার উন্নয়নের কথা বলি, এলাকার রাস্তাঘাট অনেক দাবি দেওয়া করি। আমার মনে হয় মাননীয় অর্থনীতিকে আমি অনুরোধ করব প্রকল্প গ্রহণ করার সময় আমাদের যদি এই মাথার মধ্যে এটা থাকে যে ডেভেলপমেন্ট ফর ফার্দার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফর নট করাপশান। অতীতের সংস্কৃতি ছিল ডেভেলপমেন্ট ফর করাপশান, যার কারণে আমরা আজকে দেশকে ধ্বংস করে ফেলেছি। আজকে আমাদের সব অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা সে টাকার বিনিময়ে আসলে কিন্তু অবকাঠামোগত কোনো একটা সুবিধা পাই নাই। সকল ক্ষেত্রে আজকে ধ্বংস হয়ে গেছে একবার দেশ। এই জন্য আমি মনে করি যে প্রকল্প নেওয়ার সময় যে প্রকল্প উৎপাদনমুখী হবে, যে প্রকল্প আগামী ডেভেলপমেন্টকে সাহায্য করবে, যে প্রকল্প আগামী যে অর্থনীতিকে আরও শক্তি যোগাবে, সেরকম প্রকল্প গ্রহণ করে যদি আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করি এবং সেভাবে যদি আমরা সত্যতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন সক্ষমতা অর্জন করতে পারি, আমার মনে হয় বাজেট নিয়ে আমাদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে এই সংঘাত থাকবে না। আমি আমার বন্ধু আমাদের একসাথে আমরা এমপি হয়েছি, একসাথে অনেক দিন কাজও করেছি, আমার নাম, তবে আমার সাথে সবজি নেই, ওনার সাথে সবজি আছে, আমাদের সাধারণ সবজি সাহেব। একটু মাননীয় সদস্য পরবর্তী